সুপ্রিম কোর্টের আর একটি ক্ষমতা রয়েছে, সেটা হলো আর্টিকেল 142 অব দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের প্রভূত পাওয়ার রয়েছে, যারা যে কোনো বিষয় সম্পর্কে কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্য যে কোনো অর্ডার করতে পারেন। একটি সংবাদে দেখলাম চাকরিহারা শিক্ষকেরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছেন। তারা 6 দফা দাবি উত্থাপন করেছেন। তার মধ্যে প্রধান দাবি হলো সসম্মানে তাদের চাকরিতে বহাল রাখা। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর সাথে তারা আগে কথা বলেছেন, দেখা সাক্ষাতের জন্য অনুরোধ করেছেন, তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছেন, নানানভাবে তারা জিনিসটাকে নিয়ে এগিয়েছেন। কিন্তু এর মধ্যে তারা আন্দোলন করছেন, তারা সেখানে অফিস ঘেরাও করার চেষ্টা করছেন, পুলিশের মার খাচ্ছেন, তাদের এক জায়গা থেকে তুলে তাদের সল্টলেকের সেন্ট্রাল পার্কে তাদের বসার জন্য, আন্দোলনের জন্য বসার ব্যবস্থা করেছেন। কিন্তু কোনো কি সুবিধা হয়েছে? বরং চাকরিরত ছিলেন একদা যারা, সম্মানের যে কাজ তারা করতেন শিক্ষকতার, সেখান থেকে পুলিশের বেধড়ক মার খেয়েছেন, মাথা ফেটেছে, হাত ভেঙেছে, এরকম খুব খারাপভাবে হেনস্থা হয়েছে। তাদের টেরোরিস্টদের যেভাবে ধরে গাড়িতে তোলা হয়, তেমনিভাবে তাদেরকে ধরে বেঁধে গাড়িতে তোলা হয়েছে। তো এত সব ঘটনার পরেও তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি দাবি আশা করেন, তারা কি প্রত্যাশা করেন? এবং আরেকটা বিষয়, সেটা হলো মুখ্যমন্ত্রী কি তাদের এই সমস্যার সমাধান করার মতো অবস্থায় এই মুহূর্তে রয়েছেন? কারণ বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট অলরেডি তাদের বক্তব্য বলে দিয়েছেন। তারপরেও রিভিউ পিটিশন অনুসারে তাদের আরও কিছু সময় কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য বলেছে, এবং ফার্দার রিভিউ পিটিশন, যেখানে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ, এরা সবাই সেখানে সেই রিভিউ পিটিশন ফাইল করেছেন, যেখানে তারা বলছেন যে তাদের যোগ্য যারা, তাদের চাকরি ফিরিয়ে দিতে। শুধু যোগ্য না, যাদের চাকরি গেছে তাদের সবার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। এই নিয়ে প্রভূত আলোচনা হয়েছে, অনেক চর্চা হয়েছে, সমস্ত সংবাদপত্র, টিভি, এমনি সাধারণ যে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এই নিয়ে আলোচনা হয়েছে। এবং বিশেষজ্ঞদের মতামত, যে রিভিউ পিটিশন রয়েছে সেখান থেকে খুব একটা ভালো প্রত্যাশা করা যায় না। কারণ যে রিভিউ পিটিশন সাধারণত যে বিচারপতিগণ কোনো সিদ্ধান্ত দেন তাদের বেঞ্চে যায়, তারাই এর উপরে শোনেন। সেখানে পূর্বতন চিফ জাস্টিস তিনি ছিলেন, তিনি অলরেডি রিটায়ার করে গেছেন। এখন নতুন চিফ জাস্টিস, তিনি কি সেই চিফ জাস্টিস হিসাবেই সেখানে সেই রিভিউ পিটিশন শুনতে পারবেন? এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, রিভিউ পিটিশনে সেখানে কি বিষয় আনা হয়েছে, নতুন কি ত্রুটি সেই অর্ডারের, টেকনিক্যাল কোনো কিছু, কোনো ফ্যাকচুয়াল কোনো কিছু, আইনগত কোনো কিছু ভুল, যাকে সেখানে দেখাতে হবে, দেখানো উচিত, যে তার জন্য সেই অর্ডারকে আবার পুনর্বিবেচনা করবেন। কিন্তু তেমন এ পর্যন্ত জানা যায়নি যে সেই অর্ডার থেকে এমন কিছু বের করা হয়েছে। একমাত্র মানবিকতার দিক, সহানুভূতির দিক এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিছু সময়ের জন্য বিঘ্নিত হওয়া, তার দিক। এছাড়া নতুন করে কি দেখানো যেতে পারে? এই জন্য যারা আইন সম্পর্কে ধারণা যাদের আছে, তারা সবাই মনে করেন যে না, এখান থেকে নতুন করে হওয়ার খুব একটা আশা কিছু নেই। বরং দেখা যাক, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আর একটি ক্ষমতা রয়েছে, সেটা হলো আর্টিকেল 142 অব দ্য কনস্টিটিউশন। 142 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের প্রভূত পাওয়ার রয়েছে, যারা যে কোনো বিষয় সম্পর্কে কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্য যে কোনো অর্ডার করতে পারেন। এটাকে অনেক সময় ওভাররাইডিং পাওয়ারও বলা যায়। তার হেডিং হচ্ছে, আমরা এখানে দিলাম যে দুটো অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ আছে, তার প্রথম অনুচ্ছেদটা এক্ষেত্রে কার্যকরী। তা হলো
the enforcement of decrees and orders of Supreme Court and orders as to discovery etc. তার প্রথমে বলা আছে the Supreme Court in exercise of its jurisdiction may pass such decree or make such order as it necessary for doing complete justice. আমরা emphasis দিচ্ছি for doing complete justice in any cause or matter pending before it, and any decree so passed or order so made shall be enforceable throughout the territory of India in such manner as may be prescribed by or under any law made by Parliament, and until provision in that behalf is so made in such manner as the President may by order prescribe. অর্থাৎ এই কমপ্লিট জাস্টিস সেখানে ইন এনি কজ অর ম্যাটার পেন্ডিং বিফোর ইট, অর্থাৎ এই দুটো বিষয়কে নিয়ে এলে কজ একটা দেখাতে হবে এবং বিষয়টাকে সেখানে পেন্ডেন্সি অর্থাৎ সেখানে দরখাস্ত করার জন্য জায়গা। এই সুপ্রিম কোর্টের এই যে ক্ষমতা, এই ক্ষমতার বলে চাইলে তারা সেই মানবিকতার দিক, চাকরিহারাদের সমস্যার কথা দিক, বাস্তবিক তাদের পারিবারিক সমস্যার কথা, শিক্ষার দুরবস্থা, শিক্ষার সমস্যা, এই যে কারণগুলো, এই কারণগুলোকে দেখিয়ে যদি এই ধারায় এই দরখাস্ত করা যেত তাহলে সুপ্রিম কোর্ট থেকে হয়তো একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারত, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। অনেকে তখন প্রত্যাশা করেছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা, সেই ওএমআর শিটের রেজাল্ট সেটাকে প্রকাশ করা, এইগুলো করবেন এবং রিভিউ পিটিশনের সাথে তা হয়তোবা সংযোগ করবেন। সেটা যদি করা হতো তাহলে হয়তোবা সেখানে একটা বড় ফল পাওয়া যেত। এছাড়াও এই যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি, সেখানে আরও যে দাবিগুলো তারা তুলেছেন সেগুলো মধ্যে এটা রয়েছে যে রিভিউ পিটিশন যখন হিয়ারিংয়ের জন্য আসবেন তখন সরকার যেন সহানুভূতির সাথে তাদের সক্রিয়তা দেখান, অর্থাৎ তারা চান যে এটা রিভিউ পিটিশনটা তাদের ফেভারে আসুক, এরকম একটা ব্যবস্থা। এটা যেমন চেয়েছেন, কিন্তু এর মধ্যে এরা এই যে অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের জন্য যে প্রসেস শুরু হয়েছে সেক্ষেত্রেও তারা একটা আপত্তি তুলেছেন। যে এসএসসি অর্থাৎ শিক্ষক নিয়োগের যে ব্যবস্থা আমাদের এখানে, সেই কমিশন, তাদের কথা বলা হয়েছে যে তাদের সময়তে তারাই তো আগের দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এবং এই সময় ওএমআর শিট বা অন্য কোনো কিছু ডকুমেন্ট দেখানো বা দেওয়া সেটা তারাই দেয়নি। তাহলে তাদের কাছ থেকে তারা যদি আবার সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেস যদি তারা পরিচালনা করেন সেক্ষেত্রে সেটার স্বচ্ছতা কতটা বজায় থাকবে, এই প্রশ্নও কিন্তু সেই শিক্ষকরা তুলেছেন। এইটা কিন্তু অত্যন্ত ভ্যালিড কোশ্চেন, কারণ সরকারের উচিত ছিল সেই স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এটা দেখানোর জন্য সেই রিক্রুটমেন্ট বোর্ডে একটা বড় রকমের রদবদল এবং প্রয়োজনে একটা নিরপেক্ষ বডি তৈরি করা যারা এই বিষয়টাকে, এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে যারা সুপারভাইজ করতেন, যে সেখানে আবার আগের সব সমস্যা, সেই কেলেঙ্কারি, সেই দুর্নীতি সেগুলো কোনোভাবে প্রবেশ করতে না পারে। কিন্তু সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা সেই জন্য মনে করি যে এইভাবে শিক্ষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কষ্ট পাচ্ছেন, পরিবার কষ্ট পাচ্ছে, তারা শারীরিকভাবে নিগৃহীত হচ্ছেন, মানসিকভাবে নিগৃহীত হচ্ছেন। প্রতিদিন সাধারণ পুলিশ কনস্টেবল তারা তাদের ধরছে, মারছে। এই বিষয়টা আমরা পাবলিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে দেখতে আমাদের খারাপ লাগে, অত্যন্ত খারাপ লাগে। কাজেই শিক্ষকরা বিবেচনা করবেন তাদের কি করে তারা একটা সুরাহা পথে যেতে পারেন। কিন্তু এটাও ঠিক যে যে মানুষ সে বন্যায় ভেসে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন, তিনি তো কোনোভাবে চাইবেন যে খড়কুটো যেটুকু পাওয়া যায় তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। শিক্ষকরাও সম্ভবত সেইভাবে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন
তাদের সামাজিক সম্মান, আর্থিক দুরবস্থা, তাদের পরিবার সবাইকে বাঁচানোর জন্য তারাও এইভাবে নানান দিক থেকে হয়তোবা জেনেও যে আমরা এই খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছি। তো যাই হোক, দেখা যাক এই মুখ্যমন্ত্রী এবার তাদের কি পরামর্শ, কি সান্ত্বনা দেন এবং কি উপকারের বার্তা শোনান, আমরা তার জন্য অপেক্ষা করব।